দেখুন 22 নম্বর ওয়ার্ড তো আমার নিজের ওয়ার্ড, আর গত 25 বছর ধরে আমার এই কর্মসূচি চলে। ওয়ার্ডে যত মেয়েরা থাকে অর্থাৎ যত মায়েরা থাকে প্রত্যেকেই এই পুজোর সময়তে, ধরুন এই মাঝখানে আমার টাইম না থাকার জন্য সবাই এসে বাড়িতে বলে যাচ্ছে আরে সুয়েদার শাড়ি কবে দেবে, হয়ে গেছে মানে 25 বছর ধরে টানা দেওয়া চলছে। গতবার আমাদের শাড়ি দেওয়া হয়েছে, 1000 মানুষকে শাড়ি দেওয়া হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতজন আমার ওয়ার্ডে পাস করে সবাইকে সংবর্ধনা দেয়, এবং এটা আমি গত 25 বছর ধরে করছি। কালকে দেওয়া হয়েছে। মূল একটাই, অন্য কিছু নয়, একটা ছোট মানে শাড়ি দেওয়ার মধ্য দিয়ে অনেক বড় বিষয় নয়, কিন্তু আমি দেখেছি যে সবাই মুখিয়ে থাকে যে কবে সুয়েদা একটা শাড়ি দেবে। আনন্দ যে সুয়েদাকে একটা শাড়ি পাবো, এবং এই শাড়িটা পরে বেশিরভাগ মায়েরা হচ্ছে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। দেখুন 2017 সালের পরে এত ভয়ঙ্কর পরিস্থিতি এর আগে হয়নি। কারণ এর আগে ডিবিসি রাজ্য সরকারকে জানাতো যে আমরা এই পরিমাণ জল ছাড়তে হবে, কারণ আমাদের ড্যামে যে ধরনের জল ধারণের ক্ষমতা আছে তার চেয়ে বেশি পরিমাণ জল আসছে, ফলে আমাদেরকে ছাড়তে হবে। কিন্তু এবারে বিষয়টা হচ্ছে যেভাবে সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ডিবিসি হঠাৎ করে এত বেশি পরিমাণ জল ছেড়ে দিয়েছে। বর্ষার জন্য জলে কিন্তু আমাদের এখানে বন্যা হয়নি, কারণ এবারে আমাদের বৃষ্টি খুব কম হয়েছিল আমাদের জেলাতে, আমাদের রাজ্যেতে। কিন্তু এবারে সামান্য বৃষ্টি হয়েছে। আমি বলবো যে সামান্য মানে এই বৃষ্টির ফলে চাষটা শুরু করা গেছে, কিন্তু এমন বৃষ্টি হয়ে পড়েনি যার জন্য এত ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি হবে। কিন্তু এই বন্যা পরিস্থিতির মূল কারণ কিন্তু হঠাৎ করে ডিবিসি থেকে জল ছেড়ে যাওয়া। এবারে এই ডিবিসি থেকে জল ছেড়ে দেওয়ার একদম পরবর্তী ঠিক সময়তেই যখনই বন্যা পরিস্থিতি হয়েছে, একদম প্রারম্ভিক মুহূর্তে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে আসেন, এবং তিনি ঘাটালে পরিদর্শন করেন, ঘুরে দেখেন, মানুষের সঙ্গে কথা বলেন, এবং আমাদেরকে নির্দেশ দিয়ে যান যে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকায় যেখানে বন্যা দুর্গত মানুষরা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং আমরা আমাদের দলীয় স্তরে আমাদের এই জেলার থেকে আমরা প্রতিদিন কন্টিনিউ প্রায় আমরা 8 দিন ধরে ঘাটালের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ ঘাটাল সাব ডিভিশনের ডেবরা, কখনো কেশপুর, কখনো ঘাটাল, কখনো চন্দ্রকোনা, আমরা বিস্তীর্ণ এলাকায় খাবারের প্যাকেট বিলি করেছি। কিন্তু আমার কোথাও কোনো সময়তে আমি দেখতে পাইনি যে কেউ আমাদেরকে খাবারের বিষয়ে কোনো অভিযোগ করছে। কারণ একদিকে যেমন দলীয়ভাবে আমরা দিচ্ছি, আমাদের জেলার প্রশাসনিক স্তরের যারা অধিকর্তা আছেন, আমাদের এসপি সাহেবের পক্ষ থেকে, আমাদের জেলা শাসকের পক্ষ থেকে, আবার অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ দপ্তর থেকেও ব্যাপক পরিমাণে প্যাকেট সামগ্রী এসছে বন্যা দুর্গত এলাকায় মানুষদের পৌঁছে দেওয়ার জন্য। সাথে সাথে যেখানে যেখানে বাড়ির অবস্থা খারাপ সেখানে আমরাও যেমন দলীয় স্তরে অনেক মানুষকে তিরপল দিয়েছি, একইভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যেমনভাবে তিরপল চেয়েছে ঠিক সেইভাবে সবাইকে তিরপল দেওয়া হয়েছে। ফলে বিরোধীদের কাজ হচ্ছে যে বিরোধিতার মধ্য দিয়ে নিজেদের রাজনীতির জায়গাটাকে বাঁচিয়ে রাখা, কিন্তু এদের মধ্যে কোনো সময়তে পজিটিভ চিন্তা ভাবনা দেখতে পাবেন না যে ঠিক আছে চলো বন্যার সময় মানুষ দুর্যোগের একটা এরকম মুহূর্তে মানুষের একটা খুব সমস্যার মধ্যে আছে, আমরা কেন্দ্রের কাছে বলি যে আমাদের এখানে পশ্চিমবাংলায় এরকম বন্যার অবস্থা হয়েছে, এখানের জন্য আর্থিক সহযোগিতা করুন। হঠাৎ করে দেখলাম যে বন্যার জন্য বেশ কিছু রাজ্যকে কেন্দ্রীয় সরকার বিশেষ প্যাকেজ দিচ্ছে। বাংলা বাদ, কেন বাংলা বাদ? কারণ 2021-এ ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে। 2024-এ এককভাবে ক্ষমতায় আসার স্বপ্নে
বাংলায় আওয়াজ উঠেছিল 20 বার 35 বার, সেই স্বপ্নও বাংলার মানুষ গুড়িয়ে দিয়েছে, বাংলাকে বাদ দাও। আরে বাংলাতে তুমি যদি বলো যে বিহারে বন্যা হয়েছে, তুমি যদি বলো ঝাড়খণ্ডে বন্যা হয়েছে, তুমি যদি বলো মহারাষ্ট্রে বন্যা হয়েছে, তার জন্য প্যাকেজ দেবো, হোয়াই নট বাংলা? বাংলার কারণ হচ্ছে বাংলার মানুষ তোমাদেরকে ভোট দেয় না বলে বাংলার আর বাঙালির প্রতি এত রাগ, এত ক্ষোভ, আর তার জন্য তোমরা এলাকায় এলাকায় গিয়ে মানুষকে পিছনে পিছনে গিয়ে চিমটি কেটে বলছো বল বল বল, টিভির পর্দায় বল যে বন্যা মানুষদেরকে ঠিকমতোভাবে ত্রাণ দেওয়া হচ্ছে না। আরে এত সংখ্যক মানুষ কোথাও 2-5 জন যদি রয়ে যায়, সরকার তো 100% পজিটিভ চিন্তাভাবনা নিয়ে প্রথম দিন থেকে বন্যার ত্রাণে মানুষের পাশে আছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে মানুষের পাশে আছে। তোমরা কোথায় আছো? কেন আজকে রাজ্যের তোমাদের সভাপতি সুকান্ত মজুমদার গেলে মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে? কোথায় রেড ভলেন্টিয়ার, কোথায় রেড বুল পার্টি, তারা কোথায় গেল? তারা কোথায়? যারা আজকে জুনিয়র ডাক্তারদের গণ আন্দোলনকে নাম করে পিছন থেকে উস্কানি দিয়ে তাদের এই আন্দোলনের মূল যে মুখটাকে তোমরা পরিবর্তন করতে চাইছো, নাহলে যে স্লোগান আজকে যাদবপুরের মাটি থেকে দেওয়া হচ্ছে, এটা ভারতবর্ষের কোনো সভ্য সমাজের একজন সংবিধান মানে সেই নাগরিকের এটা আওয়াজ, তাহলে তোমরা কোথায়? তোমরা হচ্ছে অতৃপ্ত আত্মা নিয়ে ঘুরছো। যে ভাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতে হবে, কারণ বস্তির একটা মেয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, খুব গায়ে লাগছে বাবুদের। বাবুরা সব এলিট সমাজের মানুষ ছিল, বাবুরা সব নন্দনকাননে গিয়ে বসে থাকতো, বাবুরা সব বড় বড় থিয়েটার নাট্য জগতের সব মাথা ছিল। সেই বাবুদের মাথা হেড করে বস্তির একটি মেয়ে এসে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নন, ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এখনও এদের অতৃপ্ত আত্মা বাংলার মানুষের রায়, বাংলার মানুষের জনাদেশ, বাংলার মানুষের আশীর্বাদকে মন থেকে মেনে উঠতে পারেনি। তাই এদেরকে কোনো সময়তে বন্যায় পাবেন না, ঝড়ের সময়তে পাবেন না, দুর্যোগে পাবেন না। এদেরকে পাবেন টিভির পর্দায়, এদেরকে পাবেন উৎসাতে, এদেরকে পাবেন মিথ্যাচারে, এদেরকে পাবেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কীভাবে কালিমালিপ্ত করা যাবে সেতে। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বন্যাতে যে পরিমাণ ত্রাণ সরকারি এবং আমাদের দল থেকে গেছে, এর আগে এত ত্রাণও কোনো সময়তে ঘাটালে মানুষকে দেওয়া হয়নি। তিনটে যে ব্যবস্থা, অর্থাৎ আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা আর গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধানে মেনে একজন মানুষ তার নিজের মতো করে তার নিজের চাওয়া পাওয়া ঠিক করবে। গণ আন্দোলনের মধ্য দিয়ে তার যদি কিছু পাওয়ার থাকে, তিনি সেই আন্দোলনে সামিল হতে পারেন। এটা সাংবিধানিক রাইট। একজন মানুষ তার নিজের অধিকারের জন্য তিনি আন্দোলন করবেন, এটা তাকে সংবিধান রাইট দিয়েছে। কিন্তু সেই সংবিধানের অন্তর্গত সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার, আমাদের দেশের প্রধানতম বিচার ব্যবস্থার পীঠস্থান। সেই সুপ্রিম কোর্ট বলছে যে বিচার এবং মেডিকেলে কোনো সময় ধর্মঘট করা যায় না। তারপরেও এই রাজ্যের, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এই রাজ্যের একমাত্র প্রশাসক হিসাবে তিনি প্রথম দিন থেকে পজিটিভ অ্যাটিটিউড প্রত্যেকের সামনে রেখেছেন, আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আন্দোলনকে সমর্থন করেছেন। কারণ তিনি ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আজকে তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন, তার জন্য অনেকগুলো তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তারপরেও ধর্মঘট তুলে নিয়ে আবার পুনরায় ধর্মঘট করতে যাওয়ার পিছনেই আমরা আসল জায়গাটা খুঁজে পাচ্ছি, যে এর পিছনে অতি বামপন্থী নক্সালিস্ট একটা সেক্টর, লেফটিস্টদের একটা সেক্টর, যারা মানুষের জনাদেশের বিশ্বাসী রাখে না। অর্থাৎ সংবিধান মানব না, মানুষের জনাদেশ মানব না। এটা কারা করে? এরা ভারতবর্ষের সংবিধানকে যারা মানে না। ভারতবর্ষের সংবিধানকে কারা মানে না? ভারতবর্ষের স্বাধীনতাকে যারা বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, চীন ভারতবর্ষের যুদ্ধে যারা চীনকে সাপোর্ট করেছিল, যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশদের কাছে বিক্রি করে দেওয়ার মিলে, স্বাধীনতা সংগ্রামীদেরকে ইংরেজদের হাতে ধরিয়ে দেওয়ার বিনিময়ে যারা অর্থ উপার্জন করেছে, সেই দল পিছন থেকে এখন আন্দোলনকারীদের মুখ হয়ে উঠছে। কারণ আমি কদিন আগে টিভির পর্দায় দেখলাম যে সিনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছেন, কিন্তু তারাও উপদেশ দিচ্ছেন জুনিয়র ডাক্তারদেরকে
যে আমরা তো এই পিরিয়ডেতে তোমাদের কাজটা করেছি, তাহলে তোমরাও আন্দোলনের গতিমুখ কী হবে তোমরা ঠিক করো, আন্দোলন তোমরা করো, কিন্তু মানুষকে চিকিৎসা পরিষেবাটা দাও। তো আমরাও তো বারবার, আমাদের মুখ্যমন্ত্রীও বারবার এই একই কথা বলছেন, চলুন আন্দোলন করি, আন্দোলনে আমরাও আপনাদের পাশে আছি, প্রথম দিন থেকে বলছি। কিন্তু আপনারা যখন ওথ টেকিং প্রোগ্রাম নিয়েছিলেন তখন কিন্তু আপনারা বলেছিলেন যে মানুষকে সেবার মধ্য দিয়েই আমরা আমাদের কর্মজীবন পরিচালিত করব। আজকে সেই সেবাটা কোথায় গেল? কেন আজকে মানুষ সেবা পাবে না? কেন দরিদ্র মানুষরা, যাদের একমাত্র চিকিৎসা স্থল হচ্ছে সরকারি হাসপাতাল, সেখানে কেন তারা চিকিৎসা না পেয়ে এতগুলো মানুষের প্রাণ গেল? তার কে দায়টা নেবে? তো আমি আপনাদের এই নিউজ স্কোয়ারের মধ্য দিয়ে ডাক্তারবাবুদেরকে আবার অনুরোধ করব, চলুন আপনাদের আন্দোলনে আমরাও আছি। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে, তাদের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, নাহলে আবার আপনারা সুপ্রিম কোর্টে যান। কিন্তু সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তাকে উপেক্ষা করে, সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা ওপিডি করুন, শুধু কেন এমার্জেন্সি, ওপিডি তো আপনাদের করতে হবে, কিন্তু সব কিছু বন্ধ রেখে তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার মূল লক্ষ্য হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হোক। আর তার ফলে বেসরকারি নার্সিংহোম ফুলে ফুঁপে উঠছে, বাজারি ব্যবসা আরও বড় করে উঠছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মধ্যে দিয়ে আবার অনুরোধ করব, চলুন মানুষকে সেবা দেন, পরিষেবা দেন, আমরা আপনাদের আন্দোলনে আমাদের পাশে আছি। আমাদের মেদিনীপুরে যিনি বিধায়িকা ছিলেন তিনি সাংসদ হয়ে যাওয়ার কারণে মেদিনীপুরের উপনির্বাচন আজ বা কাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করবে। যখন ঘোষণা হবে, আগে নোটিফিকেশন হবে, অর্থাৎ ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা হবে। তার পরবর্তী সময়তে আমাদের দলের তরফে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তাকেই আমরা জয়লাভ করে বিধানসভায় পাঠাবো। এই উপনির্বাচনের আগে আরজি করের ঘটনা ঘটলো, তো সেটা কি কোনো ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে? সেটা নির্বাচনে ফলাফল দেখলেই বুঝতে পারবেন যে এর কোনো প্রভাব সাধারণ মানুষের উপরে আছে কিনা। নির্বাচনের মূল স্লোগান কি রাখবেন? কিছু নয়, দিদির উন্নয়ন, দিদির শান্তি, দিদির সম্প্রীতি, দিদির সৌহার্দ্য। বাংলায় আজকে যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য আছে আর যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের হাতকে শক্তিশালী করতে হবে, তার জন্য দিদির পাশে থাকতে হবে, একদম সিম্পল বিষয়। প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। আমাদের দলে এমনি সারা বছর আমরা রাজনৈতিক ক্রিয়াকলাপ করি, তবুও আমরা বাই ইলেকশনের দিকে তাকিয়ে আমরা কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়েছি। সেই অনুযায়ী আমরা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন স্তরের নেতৃত্ব থেকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছি এবং তারা অলরেডি মিটিংয়ের কাজ শুরু করেছে এবং সামনে পুজোকে রেখে কিছু সোশ্যাল ওয়ার্কও আমরা বিভিন্ন জায়গাতে শুরু করেছি। সারা বছর আমরা যেরকমভাবে মানুষকে সহযোগিতা করি, একইভাবে আমরা এই পুজোর সময়তে মানুষকে বিভিন্ন জায়গার মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে, কোথাও রক্তদান শিবির চলছে। তারপরে দু একদিন গেলেই বুঝতেই পেরেছেন ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসান হয়েছে, দেবীপক্ষের আগমন হয়েছে, ফলে পুজোর ঢক্কানিয়াত বেরিয়ে গেছে। মানুষ কয়েকদিন একটু আনন্দ থাকবে, তারপরে আমরা আবার আমাদের স্টেডিয়ামে কাজ শুরু করবো। এই নির্বাচনে কোনো স্পর্শকাতর বা সেন্সিটিভ কোনো এরিয়া আপনাদের কাছে? না না, সেরকম কিছু নেই, একদম আমাদের মেদিনীপুর অত্যন্ত পিসফুল এবং আমাদের বিধানসভা অত্যন্ত ভালো এবং আমরা নিশ্চিত এই বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করার জন্য মুখিয়ে আছে। যেদিন নির্বাচন হোক আমরা অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করে আমাদের যাকেই প্রার্থী করবেন তাকে আমরা বিধানসভায় পাবো।